আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকি সবাই জয়েন করে ফেলুক, দেন আমরা শুরু করব। আজকে বেসিক্যালি আমরা লাস্ট 2 দিন আপস্ট্রাক্ট নিয়ে যে সব ডিসকাশন গুলি করছি ওগুলা জিনিসই স্টুডেন্ট বুক থেকে পড়বো এন্ড দেখবো যে যা যা পড়ছে এই সবগুলা জিনিস আমাদের স্টুডেন্ট বুকের সাথে কনসিস্টেন্ট আছে নাকি। এন্ড নতুন একটা জিনিস আজকে আমরা পড়বো, হাইড্রোমিটারের জিনিসটা, হাইড্রোমিটারের ব্যাপারটা আমরা দেখে নিব। ঠিক আছে, হাইড্রোমিটারের ওই কনসেপ্টটা আমাদের পড়ার পর দেন উই উইল বি মোর অর লেস ডান উইথ আপস্ট্রাক্ট। সো আমি তোমাদেরকে চেক পয়েন্ট কোশ্চেন গুলো এই চ্যাপ্টারের জন্য করাই দিব কয়টা, বাকি কয়টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বেশি হোমওয়ার্ক না, চেক পয়েন্ট কোশ্চেন আমি কয়টা করাই দিলে তো বাকি থাকবে না বেশি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখানের মধ্যে শুরু করি। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, স্টুডেন্ট বুকে আমরা অলরেডি ডেনসিটি পার্টটুকু পড়ে আসছিলাম। নাও উই উইল রিড দা আপস্ট্রাক্ট পার্ট এন্ড দেখবো যে স্টুডেন্ট বুকে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আর কিভাবে লেখা। আচ্ছা, তো কি বলতেছে আপস্ট্রাক্ট, when an object is submerged in a fluid, যে কোন একটা ফ্লুইডের ভিতরে যদি কোন একটা অবজেক্টকে এরকম সাবমার্জ করো কি হবে, it feels an upward force caused by the fluid pressure। এখানে কিন্তু তারা ওরকম ফ্লুইড প্রেসার কোনটা কোন দিক দিয়ে আসতেছে, নিচে গেলে প্রেসার বেশি উপরে গেলে প্রেসার কম, কোনো কিছুই তারা বলে নাই। তারা ডিরেক্টলি বলে দিছে কি, তুমি কোন একটা অবজেক্টকে ফ্লুইডের ভিতরে নিয়ে গেলে বা ফ্লুইডের ভিতরে সাবমার্জ করলে ইউ উইল experience an upward force, or the object that will displace the water or displace the fluid will experience an upward force, and that upward force is called what? That upward force is called upthrust. It turns out that the size of this force is equal to the weight of the fluid that has been displaced by the water. So তাহলে বলছে যে it so happens that the value of upthrust is numerically equal to the weight of the fluid displaced। কিন্তু এটার তো আমরা প্রুফও দেখে আসছি যে অ্যাকচুয়ালি কেন হয়, তাই না? we also know the proof or we also know the reasoning যে অ্যাকচুয়ালি কেন আমাদের upthrust এর ভ্যালুটা ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড এর সমান হয়। এই রিজনিংটাও আমরা কি জানি আর আমরা প্রুফটা দেখছি। তো এই জিনিসটাকে কি বলা হয়, ন্যাংটা ব্যাটার প্রিন্সিপাল, কি আর্কিমিডিস প্রিন্সিপাল। একজনের নাম বলবো না, আচ্ছা থাক, কিছু বললাম না। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, দিস ইজ নোন অ্যাজ আর্কিমিডিস প্রিন্সিপাল ইফ দ্য অবজেক্ট ইজ কমপ্লিটলি সাবমার্জড। হ্যাঁ, একটা অবজেক্টকে যদি কমপ্লিটলি পানির ভিতরে এরকম ডুবায় দাও তো তখন কি হবে, the mass of the fluid displaced is equal to the volume of the object multiplied by the density of the fluid। ব্যাপারটা কি বলছে, একটা অবজেক্টকে যদি পুরোপুরি পানির ভিতরে তুমি ডুবাই দাও তো তখন কি করবে, the whole volume of the object is doing what, জাবের, the whole volume of the object is displacing the fluid, তাই না? so তাহলে the whole volume of the object is displacing the fluid, so তাহলে the volume of the object is equal to the volume of the fluid displaced। এই যে এই ব্যাপারটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে নোটপ্যাডের মধ্যে দেখছিলাম, এই যে যখন নাকি the whole object is within water, এই যে পুরো অবজেক্টটা যখন নাকি পানির ভিতরে তখন কি, the whole volume of the object is completely under water। তো তখন এই যে এর জন্য আমরা এখানের মধ্যে বলছিলাম যে ভলিউম অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড বিকজ দ্য হোল অবজেক্ট ইজ আন্ডার ওয়াটার, তাই না? তাই এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা আমাদেরকে বলতেছে যে যখন নাকি একটা অবজেক্ট পুরোপুরি পানির ভিতরে থাকবে তো তখন ওইটার জন্য আপথ্রাস্টের ভ্যালুটা কি হবে, দ্য হোল ভলিউম অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই যেই ফ্লুইডটাকে ডিসপ্লেস করতেছে ওই ফ্লুইডের ডেনসিটি। এটা করলে পরে আমরা কি পেয়ে যাব, mass of the fluid displaced পেয়ে যাব না, যে কত ম্যাসের ফ্লুইডকে ডিসপ্লেস করা হয়েছে। এখন ওই ম্যাসের সাথে যদি আমরা জি মাল্টিপ্লাই করি, ম্যাস ইনটু জি করলে কি আসে, ম্যাস ইনটু জি করলে পরে ওয়েট আসবে। এন্ড এটা কার ওয়েট বের করছি, বেসিক্যালি উই ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। তো ফ্লুইড ডিসপ্লেসড এর ওয়েটটা কার সমান, সাইমা? ওয়েট অফ দ্য আপথ্রাস্ট, থ্যাংক ইউ। তো এখন এখানের মধ্যে এই কথাটাই বলতেছে তারা, আমরা দেখি স্টুডেন্ট বুকের লেখাটা। সো mass is equal to density into volume. The weight of the fluid displaced, i.e. upthrust, is then found using the formula
W ইকুয়াল টু mg। সো তাহলে W টা হবে V ইনটু রো ইনটু G। এখন এখানে ভলিউমটা কার? ভলিউমটা হলো যতটুকু ফ্লুইড ডিসপ্লেস হয়েছে, ডেনসিটিটা কার? যেই ফ্লুইডকে ডিসপ্লেস করছে ওই ফ্লুইডের ডেনসিটি ইনটু G। এখন বলতেছে যে একটা ব্রিক, ঠিক আছে, কেন সিঙ্ক করে, এটা আমাদের কাছে জিজ্ঞাসা করছে। তো এই ব্যাপারটা আমরা দেখবো। আর এই স্কুবা ডাইভার ওটা ব্যাপারটা কি হইতেছে এই ব্যাপারগুলো দেখবো। দেন সাবমেরিনের কিভাবে ম্যানুভার করে, সাবমেরিন কিভাবে উপরে যায় নিচে যায়, ওই ব্যাপারটা আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়, ওই জিনিসটা নিয়ে ডিসকাস করব। সো নাও ফার্স্টে ব্রিকের কথাটা আমরা পড়ে ফেলি কি বলতেছে। If the house brick from the example calculation of the density above, উপরের ডেনসিটির ক্যালকুলেশনের এখানে একটা ব্রিকের কথা বলছিল যে 23 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, সো 23/10/7 এরকম ডাইমেনশনের একটা ব্রিক আছে। তো এখন এই ব্রিকের ভলিউম বের করলাম, ম্যাস বের করলাম। তো ভলিউম আর ম্যাস ইউজ করে উই ক্যান ডিটারমাইন দ্য ডেনসিটি। সো ডেনসিটিটা নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে। সো উই নো দ্য ভলিউম এন্ড উই নো দ্য ডেনসিটি। সো এগুলোর ব্যাপার নিয়ে আমরা দেখি কি বলতেছে। ওই ইটটাকে যদি তুমি একটা পুকুরে ড্রপ করো কি হবে? It would experience an upthrust equal to the weight of the water it displaced. তো upthrust টা কার সমান? Upthrust equal to the weight of the water it displaced. ওকে, যত ওয়েটের ওয়াটার ডিসপ্লেস করছে আর যত ওয়েটের ফ্লুইড ডিসপ্লেস করছে ওই ওয়েট সমান একটা আপওয়ার্ড ফোর্স পাবে, যাকে আমরা কি বলতেছি? আপথ্রাস্ট বলতেছি। This is simply the weight of an object multiplied by the volume of the water. কি বলে? Volume of the object multiplied by density of water. সরি, উল্টা বলছিলাম। তো এখন এখানের মধ্যে কি বলতেছে? ডেনসিটি অফ ওয়াটার হলো 1000 কেজি পার মিটার কিউব। সো তাহলে mass of the water displaced would be density of water is 1000 আর volume of the object, পুরো অবজেক্টটাই তো পানির ভিতরে, যে পুরো ব্রিকটাই তো পানির ভিতরে। সো তাহলে the whole brick is doing what? The whole brick is doing the displacement of water। যে আমরা আগের যে সব एग्जांपल নোটপ্যাডের মধ্যে দেখছিলাম যে পার্শিয়ালি এমন আছে। সো তাহলে এতটুকু পার্ট মাত্র পানির নিচে। সো তাহলে এই পার্টটুকু ওয়াটার ডিসপ্লেসমেন্টের কাজ করতেছে আর বাকি পার্ট কি করতেছে? বাকি পার্ট ওয়াটার ডিসপ্লেসমেন্টের কাজ করে নাই। কিন্তু যখন নাকি একটা অবজেক্ট পুরোপুরি পানির ভিতর ঢুকে যাবে তখন কি হবে? যখন একটা অবজেক্ট পুরোপুরি পানির ভিতরে ঢুকে গেছে তখন the whole volume of the object will be used up to displace the water or displace the fluid it is inside। তো এখন বলতেছে কি, তো mass of water displaced হলো এত, সো weight of water displaced কত হবে? mass এর সাথে g মাল্টিপ্লাই করলে যা আসে, সো mass এর সাথে g মাল্টিপ্লাই করে বের করলো the weight of water displaced। তো weight of water displaced এটা কার ভ্যালুর সমান রিক্তি? weight of water displaced এটা কিসের সমান হবে? কি ফোর্স? upthrust। upthrust, থ্যাংক ইউ। তো তাহলে the weight of the water displaced is equal to upthrust। ভালো কথা। সো তাহলে there is an upward force on the brick of 15.8 নিউটন। তো এটা হলো upthrust এর ভ্যালু। কিন্তু ব্রিকের ম্যাস কত? ব্রিকের ম্যাস হলো আমাদের, ব্রিকের ম্যাস উপরে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল। ব্রিকের ম্যাসটা কত? ব্রিকের ম্যাস হলো 3.38 কেজি। তো এখন 3.38 কেজির ওয়েট কত হয়? m ইনটু g করলে পরে 3.38 ইনটু 9.81 করলে পরে কত আসে? নিচে আমাদেরকে লিখে দিছে 3.38 ইনটু 9.81 করলে পরে 33.2 নিউটন। তো তাহলে ব্রিকের উপরে ফোর্স দুইটা কি? ওয়েট ডাউনওয়ার্ডস এন্ড আপথ্রাস্ট আপওয়ার্ডস। ওয়েট হলো 33.2 নিউটন, আপথ্রাস্ট হলো 15.8 নিউটন। কোনটা বড়? জাবের, কোন ফোর্সের ভ্যালুটা বড়? ওয়েট বড়। সো তাহলে যেই দিকে ফোর্স বেশি ওইদিকে কি করবে? আনব্যালেন্স ফোর্স থাকবে আর অ্যাসেলারেট করবে। সো তাহলে দ্য ব্রিক উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস। তো এই জিনিসটা, তো আপথ্রাস্ট হলো এত আপওয়ার্ড আর ওয়েট হলো এত ডাউনওয়ার্ড। সো তাহলে দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ডাউনওয়ার্ড। সো তাহলে সে নিচের দিকে নামবে। তো নিচের দিকে নামে 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 দেন ফাইনালি যখন নাকি সে এই পন্ডের বেডের মধ্যে পড়বে, যে নিচে সলিড সারফেসে যখন ল্যান্ড করবে তখন কি হবে? ওয়েট তো আসছিল 33.2
আপথ্রাস্ট তো কত 15.8, সো ডিফারেন্স ছিল কত 17.6, সো দিস ডিফারেন্স উইল বি filled up by normal reaction force. তো এর জন্য this will stop the brick from sinking further down. ঠিক আছে, ব্রিকটাকে আর ফার্দার নিচে নামা থেকে সে আটকাবে কে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। কখন, যখন নাকি সে একদম বটম সারফেসে এসে ল্যান্ড করবে। তো এই কথাটা এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। সো the brick will accelerate downwards within the water until it reaches the bottom of the pond. কেন accelerate করবে? Because there is an unbalanced force on the brick in the downward direction. That's why it will accelerate downwards, which then exerts an extra upward force to balance the weight of the brick so that the brick becomes stationary. এই যে বটম অফ দ্য পন্ডে হিট করলে একটা এক্সট্রা আপওয়ার্ড ফোর্স আসবে। এটা কি ফোর্স লাবিবা? normal reaction force. So তাহলে this normal reaction force will balance the weight, যে ওয়েটের অল্প একটু তো আপথ্রাস্ট ব্যালেন্স করছে, কিন্তু বাকিটুকু কে ব্যালেন্স করতে হবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ব্যালেন্স করতে হবে। তাহলে যেন রেজাল্টেন্ট ফোর্সটা কি হয়ে যায়? রেজাল্টেন্ট ফোর্সটা যেন জিরো হয়ে যায়। তো দিস ইজ ভেরি ইজি। এই যে ফাইনালি এখানের মধ্যে রিঅ্যাকশন ফোর্সটা নিচে আছে দেখে ভাইবো না যে ফোর্সের ডিরেকশন নিচে। এটা কি দেখাইতেছে? নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিবে, এই ব্যাপারটা শো করতেছে বেসিক্যালি। সো ডিরেকশন অফ দ্য অ্যারো দেখবা যে রিঅ্যাকশন ফোর্স এইরকম আঁকা, যেই কথা নিচের থেকে উপরের দিকে এরকম শো করা একই জিনিস। ওকে, তো তাহলে দ্য রিমাইন্ডার অফ দ্য ফোর্স ওয়াজ ব্যালেন্সড বাই নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এখানের মধ্যে বলতেছে কি এ নাম্বার ডায়াগ্রাম একটু নিচে যে ডায়াগ্রামটা ছিল ওখানের মধ্যে কি ছিল? If the upthrust on an object is less than its weight, then the object will sink through the fluid. So upthrust weight এর থেকে কম কখন হয় সাইমা? আপথ্রাস্টটা ওয়েট এর থেকে কখন কম হয়, কখন বেশি হয়? ডেনসিটির রিলেশনশিপটা কেমন ফ্লুইডের সাথে অবজেক্টের? কি বলো কোশ্চেনটা আবার একটু বলো। আপথ্রাস্টটা ওয়েটের থেকে কখন বেশি হবে, কখন কম হবে? এটা কি ডেনসিটির সাথে রিলেটেড না? অবজেক্টের ডেনসিটিটা আর ফ্লুইডের ডেনসিটির সাথে রিলেটেড না? ডেনসিটি অফ যদি অবজেক্টটা যদি বেশি থাকে তাহলে আপথ্রাস্টটা কম। আপথ্রাস্টটা কম তখন সিঙ্ক করবে, আর ডেনসিটি অফ দা অবজেক্ট যদি ফ্লুইডের থেকে কম হয় তো তখন কি করবে? আপথ্রাস্টটা বেশি হবে, সো তার মানে দা অবজেক্ট উইল ফ্লোট। ভেরি গুড। তো তাহলে এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে দেখব। তো এখন এখানের মধ্যে অলরেডি বলছে যে আপথ্রাস্টটা যখন কম হবে তখন সে সিঙ্ক করবে। আপথ্রাস্ট কম হবে কখন? সাইমা যেটা আমাদেরকে বলে দিল যে অবজেক্টের ডেনসিটি, যে অবজেক্টটাকে ফ্লুইডের মধ্যে রাখছি ওই অবজেক্টের ডেনসিটি যদি ফ্লুইডের ডেনসিটি থেকে বেশি হয় দেন তাহলে সে ফ্লোট করতে পারবে না, সে সিঙ্ক করে যাবে। কিন্তু যদি উল্টা কাজটা হয় তখন সে ফ্লোট করবে। সো ওই ব্যাপারটা আমরা ফ্লোটিং এর এই সেকশনের মধ্যে দেখবো একটু পরে। আমরা বি নাম্বারের ক্যাপশনটা পড়ে নেই কি বলতেছে। an object will remain at rest when forces are balanced. ওকে, ফোর্সেস আর ব্যালেন্স, তখন যে সে রেস্টে চলে আসবে। ফোর্স ব্যালেন্সড হলে যে রেস্টে চলে আসবে এই ব্যাপারটা আবার বলতে একটু অন্যরকম, যে বিফোর দ্য ফোর্সেস বিকেম ব্যালেন্সড, তার যদি একটা ভেলোসিটি থাকে সে তো ওই কমন ওই কি বলে ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করতে থাকবে, তাই না? ইফ দ্য অবজেক্ট হ্যাজ আ ভেলোসিটি ইভেন বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্স, তো তখন ফার্স্টে ওই ভেলোসিটিটাকে জিরো বানাইতে হবে, দেন যায় সে কি হবে? ফোর্স গুলি ব্যালেন্সড হলে রেস্টে আসবে, তাই না? যাবে? আচ্ছা, সো তাহলে সিঙ্কিং এর এই প্রসিডিওরটা আমরা লাস্ট ক্লাসেও পড়ছিলাম, এখন আজকে স্টুডেন্ট বুকে থেকেও দেখলাম। সো আমাদের কনসেপ্ট আর ওদের কনসেপ্ট অলমোস্ট সেম। ওরা জাস্ট ডেনসিটি রিলেটেড কোনো রিলেশনশিপ আমাদেরকে দেখায় নাই, বাট আমরা ওরকম লজিক্যালি ডেনসিটি রিলেটেড রিলেশনশিপটাও দেখায় রাখছি। আচ্ছা, তো এখন আমরা ফ্লোটিং এর সিচুয়েশনটা দেখবো। ফ্লোটিং এর সময় কি হয়? ইমাজিন অ্যান অবজেক্ট লোয়ারিং ইনটু আ ফ্লুইড, যে আস্তে আস্তে সে কি করতেছে? নিচে নামতেছে। আমরা যেরকম নোটপ্যাডের মধ্যে একটার পর একটা ওরকম বিকার একে বা কন্টেইনার একে দেখাইছিলাম না, এতটুকু নিচে নামছে, সো তাহলে কতটুকু ওয়াটার ডিসপ্লেস হলো, আরেকটু নিচে নামছে তখন কতটুকু ডিসপ্লেস হলো, আরেকটু নিচে নামছে তখন কতটুকু ডিসপ্লেস হলো, এরকম করে দেখাইছি না? সো তারা এটা আমাদেরকে কি করবে? টেক্সটের মধ্যে তারা এমন ডেসক্রাইব করতেছে, কি বলতেছে? লেটস সি। The instant the object touches the surface of the fluid there is no upthrust, যেটা জেরিন জিজ্ঞাসা করছিল না,
যে জাস্ট সে লিকুইড সারফেসটাকে টাচ করে আছে তখন কি তার উপর কোনো আপথ্রাস্ট আছে নাকি না? না, এখানের মধ্যে কোনো আপথ্রাস্ট নাই। কেন? বিকজ ইট ইজ নট ডিসপ্লেসিং এনি ফ্লুইড রাইট নাও। যে এখনো সে ফ্লুইডকে একটু ডিসপ্লেস করে নাই, তার একটু হইলেও কি করতে হবে? ফ্লুইডকে ডিসপ্লেস করতে হবে। এই যে এখানের মধ্যে রিজনিংটা লিখে দিয়েছে যে বিকজ নো ফ্লুইড হ্যাজ বিন ডিসপ্লেসড, যে জাস্ট সে লিকুইড সারফেসটাকে টাচ করে আছে তখনও সে কি করে নাই? লিকুইডটাকে ডিসপ্লেস করে নাই। এখন বলতেছে as the object sinks deeper into the fluid, যে যত সে এরকম ফ্লুইডের নিচে নামবে, যে অবজেক্টটা যত পানির নিচে আস্তে আস্তে যাইতে থাকবে তত কি হবে? it displaces an increasing volume of fluid. আমরা যেরকম নোটপ্যাডের মধ্যে আঁকছিলাম ওই ব্যাপারটা এখানের মধ্যে এক্সপ্লেইন করতেছে। তো কি বলতেছে? so increasing the upthrust acting upon it, যে যত ফ্লুইড তুমি ডিসপ্লেস করবা তত ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালুটা বাড়বে। তো যত ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালু বাড়বে তত আপথ্রাস্ট বাড়বে। কেন? আপথ্রাস্টের ফর্মুলাটা কি? upthrust is equal to density of fluid into volume of fluid displaced into g. তো এখন ডেনসিটি অফ ফ্লুইড হলো ফিক্স, g এর ভ্যালু হলো ফিক্স। তো এখন তুমি যত বেশি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করবা তত তোমার আপথ্রাস্ট কি হবে? বাড়বে না? the more volume of fluid you displace, the greater will be the value of upthrust. ওকে, তো তাহলে এই ব্যাপারটা আমরা দেখে নিলাম যে কেন বেশি নিচে নামলে বা বেশি সিঙ্ক করলে পরে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালু বাড়ে, এন্ড ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালু বাড়লে কেন আপথ্রাস্ট বাড়ে। সো এই রিজনিংটা আমরা দেখে নিলাম। তো এখন কি বলতেছে? if a point is reached when the upthrust and weight are balanced exactly, the object will stop sinking further. যে যখন নাকি এরকম কোন একটা পজিশন পাবো বা এরকম কোন একটা জায়গায় আসবে যখন কি হবে? অবজেক্টের ওয়েটটাকে আপথ্রাস্টটা ব্যালেন্স করে দিল, তখন কি হবে? অবজেক্টটা আর ফার্দার নিচে নামবে না। তো ফার্দার যদি আর নিচে না নামে তো তাহলে সে কি করবে? ওই জায়গাতে স্টেশনারি থাকবে। তো তাহলে সে ওখানে কি করতেছে? ফ্লোট করতেছে। তো এই ব্যাপারটাই, it will float there. So for an object to float, it will have to sink until it has displaced its own weight of fluid. যে তার নিজের ওয়েটের সমান, যে অবজেক্টের ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে কার? অবজেক্টের ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে আপথ্রাস্ট দিয়ে। আপথ্রাস্টটা কার ওয়েট? সাইমা, আপথ্রাস্টটা কার ওয়েট? displaced fluid. ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট। সো তাহলে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট আর অবজেক্টের ওয়েট সমান হইলে পরে তখন কি হবে? তখন the forces will become balanced and the object will stop sinking. তো তাহলে এই কথাটাই বলছে যে নিজের ওয়েটের সমান ওয়েটের ফ্লুইড ডিসপ্লেস করতে হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা এখানের মধ্যে পড়লে বুঝে যাওয়া উচিত। নাও একটা ওয়ার্ড এক্সাম্পল এখানের মধ্যে আমরা দেখি। এই ওয়ার্ড এক্সাম্পলের এখানে কি বলতেছে? A giant garbage barge on New York Hudson River is 60 meter long, 10 meter wide. তো তাহলে 60 meter long, 10 meter width. তো এরকম একটা ময়লার একটা বাক্স আর কি বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে সে কি করবে? সে ওয়াটারের মধ্যে ফ্লোট করবে, কিন্তু দেখো তার ম্যাস কত? হিউমাঙ্গাস ম্যাস, 1500 টনস। ঠিক আছে? এত হিউজ ম্যাস, বাট স্টিল সে ফ্লোট করে। ব্যাপারটা খুবই উইয়ার্ড, কিন্তু কিভাবে পসিবল? বিকজ এই যে আমাদের, তোমরা ফেরি পার হও না, অনেকজনই তো গ্রামে যেতে সময় তোমরা যে ফেরি পার হও, ফেরির ওখানে মধ্যে দেখো না যে এত বড় বড় ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, এইসব জিনিস শহর সে কি করে দেয়? নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যায়। আর তুমি যখন আগে ফেরির সারফেসে দাঁড়াও, ফেরির সারফেসটা কি দিয়ে বানানো? স্টিল দিয়ে বানানো না, আয়রন দিয়ে বানানো না? তো তাহলে আয়রনের ডেনসিটি তো আনডাউটেডলি ওয়াটারের থেকে বেশি। সো তাহলে হাউ ইজ ইট বিং এবল টু ফ্লোট ইভেন আফটার ক্যারিং অল দোজ হেভি ম্যাসেস? ব্যাপারটা কি হয়? তার অ্যাকচুয়ালি ভিতরে পুরা জায়গাটাই ফাঁপা, পুরা জায়গাটাই কি দিয়ে ফিল আপ করা? এয়ার দিয়ে ফিল আপ করা। যেটা অনেক যে জিজ্ঞাসা করছিল শিপের কথা, ফেরির মধ্যেও তারা এরকম সেম প্রিন্সিপাল ইউজ করে। কি করে? they use a void space full of air so that overall পুরো অবজেক্টের ডেনসিটিটা যখন নাকি তুমি বের করবা ফাইনালি, যে টোটাল মাস অফ দা অবজেক্ট ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ওই টোটাল ভলিউমের পুরাটা তোমার কি না আয়রন দিয়ে বানানো না। ব্যাপারটা হলো যে একটা সলিড স্ফিয়ার
আর একটা হলো স্ফিয়ারের মধ্যে মেইন যে ডিফারেন্স, একটা সলিড স্ফিয়ার কি হবে, পুরাটা ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো থাকবে, আর একটা হলো স্ফিয়ারে শুধু কেসিংটা বা আউটার সারফেসটা ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আর ভিতরে দিয়ে কি থাকবে, ফাঁপা থাকবে বা খালি থাকবে, আর এয়ার দিয়ে ফিল আপ থাকবে, যেটাই তুমি বলো। তো তাহলে ফেরির জন্য এইভাবে সেম জিনিসটা কাজ করে। সো এরকম হাডসন রিভারের এই গার্বেজ বার্ডসটাও সেম টাইপের প্রসিডিউর ফলো করবে। সো এখানের মধ্যে বেসিক কাজটা কি, সো দিস ইজ দ্য সারফেস অফ ওয়াটার, দিস ইজ দ্য সারফেস অফ ওয়াটার এন্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য গার্বেজ বার্ড ইজ আন্ডার ওয়াটার। এতটুকু পার্ট হলো পানির নিচে। এখন কতটুকু পার্ট আর কতটুকু হাইট অফ দা অবজেক্ট পানির নিচে আছে, এটা আমাদেরকে বের করতে বলছে এই এক্সাম্পল কোশ্চেনের মধ্যে, এই জিনিসটা আমরা দেখব। ওকে, নাও ফার্স্টে এখানের মধ্যে দেখো আমাদের কোশ্চেনটা আমরা ভালোমতো পড়ে নেই। হোয়াট ডেপথ অফ দা হাল উইল বি আন্ডার ওয়াটার if it and its cargo have a combined mass of 1500 tons? So তাহলে weight of the total garbage barge and its contents, weight কত হবে, 1500 টন থেকে আমাদের ওয়েটে কনভার্ট করার জন্য কি করতে হবে, ইনটু 9.81 করা লাগবে। 1500 টন মানে কি, 1500 ইনটু 1000 কেজি, তাই না? 1500 ইনটু 1000 করলে ম্যাস পাইলাম, আর ম্যাসের সাথে জি মাল্টিপ্লাই করলে কি পাবো, ওয়েট পাবো। সো the weight of the garbage barge and its contents is 1.47 times 10 to the 7 Newton. So this is the weight of the object. আর আমরা মাত্র একটা ক্রাইটেরিয়া সেট আপ করে আসছি যে একটা অবজেক্টের ফ্লোট করার জন্য what it needs to do, the upthrust must balance the weight of the object, তাই না? তো তাহলে weight of the object যা হবে upthrust এর ভ্যালুটা ওইটাই হবে। তো এর জন্য এই প্রিন্সিপাল ইউজ করে বলতেছে কি, weight এর ভ্যালু যত, সো যে therefore upthrust হলো তত। বুঝতে পারছো? এর জন্য upthrust এর ভ্যালু এত নিছে। এখন upthrust মানে কি, মাত্র যে আমরা উপরে ফর্মুলাটা লিখে আসছি রো ভিজি, অনেকজনে upthrust equals to রো ভিজি বলে, কিন্তু বলছি না এই ডিস্টিংশন গুলা যদি তুমি না করো, রো টাকার ভি টাকার এই ব্যাপারগুলো যদি তুমি আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে না পারো, দেন তাহলে তোমার ম্যাথ করতে অনেক প্রবলেম ফেস করবা। তো তাহলে when we use the formula for upthrust to be rho vg, তো তখন এখানের মধ্যে রোটা কি, রো is the density of the fluid that you are displacing, so that is the density of the fluid, আর ভিটা কি, ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। তো তাহলে এই ব্যাপারটা আমরা এখানে নিয়ে কাজ করব। তো এখন এখানের মধ্যে এটা আমাকে কে বলবা, এটা আমাকে নাবিল, নাবিল বলো। হ্যাঁ, যে এখানের মধ্যে তোমার লেন্থ হলো 60 মিটার, উইডথ হলো 10 মিটার। তো তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে আমি ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারবো না? তো তাহলে ক্রস সেকশনাল এরিয়া ইনটু এই যে উপরের ক্রস সেকশনাল এরিয়া নিচের ক্রস সেকশনাল এরিয়া, কোনো ডিফারেন্স আছে? এটা তো আমাদের সেম জিনিস, এটা তো একটা কিউবয়েড। তো তাহলে the cross sectional area is 60 into 10. তো তাহলে ভলিউম ইকুয়ালস টু কি, the volume of object that is under water, যে অবজেক্টটা যতটুকু পানির নিচে আছে ততটুকু ওয়াটারে তো সে কি করতেছে, ডিসপ্লেস করতেছে। সো তাহলে ভলিউম will be equal to cross sectional area into the height of the garbage barge that is underwater, or the height of the hull or the depth of the hull that is underwater. তো আমাদেরকে এইচ এর ভ্যালুটাই বের করতে বলছে, এটাই আমরা করব। তো আপথ্রাস্ট মানে কি জানি, আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু রো ভি জি। রোটা কার, রোটা হলো ফ্লুইডের ডেনসিটি, এখানে ফ্লুইডটা কে, ওয়াটার, ওয়াটারের ডেনসিটি কত, 1000। তো তাহলে ডেনসিটি হলো 1000। দেন ভি, ভিটা কার, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস, কতটুকু ফ্লুইড ডিসপ্লেস করবে, যতটুকু অবজেক্ট পানির ভিতরে আছে। কতটুকু অবজেক্ট পানির ভিতরে আছে, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই হাইট। হাইটের ভ্যালু কত জানি না, এইটাই আমাদের বের করতে হবে। তো তাহলে দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া এ মাল্টিপ্লাইড বাই দ্য হাইট, এখানে হাইটটাকে ডি ধরছে। তো তাহলে রো অফ হোয়াট, রো অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড মাল্টিপ্লাইড বাই জি। জি তো 9.81, এটা সোজা। তো এখন এখানে থেকে আমাদের কি আসলো, ডি এর ফর্মে আমাদের এটা আসছে। সো this into d will be equal to upthrust, আর upthrust এর ভ্যালু কত, 1.47 into 10 to the power 7 নিউটন।
তো তাহলে এখানে থেকে আমরা ডি এর ভ্যালুটা বের করে ফেলছি, which comes out to be what 2.5 মিটার। সো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারলাম কি, the hull will be 2.5 মিটার আন্ডার ওয়াটার in order for it to float। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে, কি ক্যালকুলেশনটা করা হয়েছে এই জায়গার মধ্যে? কারো যদি কোনো কনফিউশন থাকে তো তাহলে কিন্তু এখন বলতে হবে, না বললে কিন্তু এগুলা ক্যালকুলেশন অনেক অনেক টাইপের পাবা, বুঝছো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে সবাই যদি বুঝে থাকো দ্যাটস ভেরি গুড। তো এখন এখানের মধ্যে তার এক্সাম হিন্ট যেটা বলতেছে যে যেরকম লেআউট তারা ইউজ করছে এই ওয়ার্ড এক্সাম্পলে, সেম লেআউট তোমার সলিউশন অফ দা কোয়েশ্চেন পেপারের জন্য ইউজ করলে তুমি ভালো মতো মার্কসটা পাবা, যে সব ওয়ার্কিং এখানে দেখানো, রিজনিং সহ দেখানো। তো তাহলে এক্সামের মধ্যে তোমার এরকম ভাবে ওয়ার্কিংটা করলে পরে ইউ উইল বি সেফ, যে তোমার মার্কস কাটা যাবে না ওয়ার্কিং এর জন্য। তো তাহলে এই ব্যাপারটা আমাদের গেল। এখন এই যে আমাদের আপথ্রাস্টের জিনিসটা গেছে, এখন তোমাদের শিপের একটা জিনিস আমি দেখাবো, যে প্লিমজল লাইন বলতে একটা জিনিস আছে, ওই জিনিসটা প্লিমজল লাইনের ওই জিনিসটা এখানের মধ্যে নাই, কোথায় যেন ছিল, এই যে প্লিমজল লাইনের এই জিনিসটা, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ওখানে থেকে এক্সপ্লেন করবো যে শিপের গায়ে এমন দেখবা যে কতগুলি মার্কিং দেওয়া থাকে, এই যে এখানের মধ্যে টিএফ, এফ, টি, এস এরকম সামথিং কয়টা দেওয়া থাকে। তো তাহলে কোনটার মানে কি এইসব জিনিসগুলো আমাদের জানতে হয়। টিএফ দিয়ে মানে বোঝায় যে ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার, এফ দিয়ে বোঝায় ফ্রেশ ওয়াটার, এস দিয়ে বোঝায় সল্ট ওয়াটার আর সি ওয়াটার। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের কতগুলা নোটেশন থাকে, কোন ওয়েদারে বা কোন সিতে বা কোন রিভারে কত ডেপথ পর্যন্ত আমাদের ইয়েটা ভরতে হয়, কি বলে শিপটাকে কার্গো দিয়ে ভরবো না, তো তাহলে শিপটা কতটুকু পর্যন্ত আমরা ফিল আপ করবো কার্গো দিয়ে, ওই জিনিসটা এখানের মধ্যে প্লিমজল লাইনের এই কনসেপ্টটা ইউজ করা হয়। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, when we will be done with upthrust পুরোপুরি, তখন আমরা এই জিনিসটা দেখলে খুবই ভালো মতো বুঝতে পারবো। প্লিমজল লাইনের এই ব্যাপারটা আমরা দেখবো, থিঙ্কিং বিগারের মধ্যে আছে এটা। তো আজকে এখন আমাদের মেইন যে কাজটা, যে মদখোর তো এখনো ও লেভেলস এরই ক্লাস করে, অক্টোবর ব্যাচের মদখোর থাকলে পরে এখন ভালো হইতো। তো এখন মদ যে বানায় ওখানের মধ্যে তোমাদের এরকম দেখবা যে কতগুলো এরকম ড্রিঙ্কস এর গায়ে লেখা থাকে একটা সার্টেন পার্সেন্টেজ, যে এত পার্সেন্ট অ্যালকোহল আর এত পার্সেন্ট অ্যালকোহল এরকম লেখা থাকে, বুঝছো? তো এই যে তারা পার্সেন্টেজের ভ্যালু গুলা বলে যে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, এই পার্সেন্টেজটা তারা কিভাবে বের করে, কারো কি কোনো আইডিয়া আছে? সাইমা? না। আচ্ছা আচ্ছা, অনেক বলতে, ঠিক আছে অনেক রিজয়েন করো, সমস্যা নাই। পিএইচ মিটার দিয়ে না মুয়াজিস, পিএইচ মিটার দিয়ে এখানের মধ্যে আমাদের কাজ নাই, এটা আমাদের হাইড্রোমিটার নামের একটা মিটার দিয়ে মেজার করা যায়, ওই জিনিসটা আমরা দেখব। কিন্তু এখানের মধ্যে দেখে তোমাদের কনসেপ্টটা কেমন আছে আমি একটু তোমাদেরকে টেস্ট করি। এখন এখানের জন্য ফার্স্টে আমাকে অ্যানসার দিবা কে, ইফাজ, ঠিক আছে? ইফাজ অ্যানসার দিবা, আমি ফার্স্টে কোশ্চেনটা করে নিই। So here is a container of liquid, একটা সার্টেন লিকুইড, কি লিকুইড এটা তোমাকে বলা হয় নাই, একটা সার্টেন কন্টেইনার অফ লিকুইড আছে। এখন তোমাকে আমি একটা অবজেক্ট দিলাম, তার ওয়েট হলো ফিক্সড, ঠিক আছে? এই অবজেক্টের ওয়েট অলওয়েজ ফিক্সড। এখন এই অবজেক্টের ওয়েট অলওয়েজ ফিক্সড, দ্যাটস ভেরি গুড।
এখন আমি এই অবজেক্টটাকে সরি অবজেক্টটা গ্রিন কালার দিয়ে আঁকছিলাম, গ্রিন দিয়ে আঁকি। তো এখন আমি এই অবজেক্টটাকে এই বিকারের মধ্যে দিছি বা এই কন্টেইনারের মধ্যে দিছি, সে এরকম একটা পজিশনে এসে কি হইতেছে, ফ্লোট করতেছে। ওকে, সে এরকম একটা পজিশনে এসে ফ্লোট করতেছে, দ্যাটস ভেরি গুড। নাও লেট মি ড্র আ সিমিলার কন্টেইনার ওভার হিয়ার, দাগ দিয়ে নিলাম যেন সেম সাইজের থাকে। সিমিলার এরকম কন্টেইনার, ধরে নাও যে উইডথটাও সমান, একটু কম হয়েছে রাইট হ্যান্ড সাইডেরটা। এই ফ্লুইডেও আমার তোমার এই ফিক্সড ওয়েটের অবজেক্টটা ফ্লোট করতেছে, কিন্তু এরকম একটা পজিশনে। এখানে হলো তোমার ফ্লুইড 1, এটা হলো ফ্লুইড 2। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ইফাস, যে কোন ফ্লুইডের ডেনসিটি বেশি আর কোন ফ্লুইডের ডেনসিটি কম, তুমি কি বলতে পারবা? F2A F2 এর ডেনসিটি বেশি আর F1 এর ডেনসিটি কম, কেন বললে এটা? কারণ F2A ওটা ফ্লোট কম করতেছে। ফ্লোট কম করতেছে এটা না, এটা বলতে যে বেসিক্যালি অল্প সিঙ্ক করছে। ওকে, আচ্ছা, সো তাহলে একটা অ্যানসার দিছে, দাঁড়াও এক মিনিট। দ্য ম্যানুফ্যাকচারার্স অফ অ্যালকোহল মেজার দ্য পার্সেন্টেজ বাই সাবট্রাক্টিং দ্য ফাইনাল গ্র্যাভিটি দে প্রোডিউস ফ্রম ইচ ব্যাচ লেটার দেন মাল্টিপ্লাইং। হ্যাঁ, এরকম একটা কাজ তারা করতে পারে, তারা ওখানে মধ্যে এরকম একটা কাজ করে, কিন্তু আরো ইজি একটা গো টু চেকিং প্রসিডিওর আছে যেটা আমরা এখন শিখতেছি। ওকে, আচ্ছা, সো এখন দেখো ইফাজ একটা অ্যানসার দিছে, সবাই একটু খেয়াল করো। ইফাজ যে অ্যানসারটা দিছে কি বলতেছে, কোশ্চেনটা সবাই শুনছো? যে আমি ওকে দুইটা বিকার দিলাম, দুইটা বিকারের মধ্যে দুইটা ডিফারেন্ট টাইপ অফ লিকুইড দিছি আমি, ঠিক আছে? একটা হলো লিকুইড 1 F1 আর একটা হলো লিকুইড 2 F2। দুইটা লিকুইডের মধ্যে আমি সেম অবজেক্টকে, ঠিক আছে, সিমিলার এই অবজেক্টটাকে আমি দুইটা বিকারের মধ্যে প্লেস করছি। দুইটা বিকারেই আমার অবজেক্টটা কি করতেছে, ওই ফিক্সড ওয়েটের অবজেক্টটা ফ্লোট করতেছে। ফ্লোটিং নিয়ে কোনো প্রবলেম নাই, দ্য অবজেক্ট ইজ ফ্লোটিং। কিন্তু আমি জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়েই ইফাসকে জিজ্ঞাসা করছি যে কোন ফ্লুইডটার ডেনসিটি বেশি আর কোন ফ্লুইডের ডেনসিটি কম। তো তখন ইফাজ আমাকে অ্যানসার দিল যে সেকেন্ড ফ্লুইডটা, যে F2 যেটা, ওই ফ্লুইডের ডেনসিটি বেশি আর F1 এর ডেনসিটি কম। তার রিজনিংটা কি বললো? তার রিজনিংটা বললো যে F2 তে অল্প একটু সিঙ্ক করাতেই কি হয়ে গেছে, F2 তে অল্প একটু সিঙ্ক করাতেই অবজেক্টটা ফ্লোট করা শুরু করে দিছে। আর F2 তে কি করতে হয়েছে, সরি উল্টা বলতেছি, F2 তে অল্প একটু সিঙ্ক করে কি করতেছে, ফ্লোট করতেছে। আর F1 এ এতটুকু নিচে নামার পর দেন যায় সে কি হয়েছে, ইট ইজ বিং এবল টু ফ্লোট। সো তাহলে এই রিজনিংটার মানেটা কি? এই রিজনিংটার মানেটা নিয়ে আমরা এখানে মধ্যে ফার্স্ট এক্সপ্লেনেশনটা দিব। ফার্স্ট অফ অল খেয়াল করো, অবজেক্টের ওয়েটটা ফিক্স, দ্যাটস ভেরি গুড। তো তার মানে অবজেক্টটাকে ওয়েট করার জন্য, কি বলে, ফ্লোট করানোর জন্য তোমার কতটুকু আপথ্রাস্ট দেওয়া লাগবে লাবিবা? equal to the object's weight. ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। সো তাহলে F1 ফ্লুইড কতটুকু আপথ্রাস্ট দিচ্ছে? F1 ফ্লুইড অবজেক্টের ওয়েটের সমান আপথ্রাস্ট দিচ্ছে, F2 ফ্লুইডও অবজেক্টের ওয়েটের সমান আপথ্রাস্ট দিচ্ছে। আপথ্রাস্ট কিন্তু কেউ কম দিতেছে না। হ্যাঁ, ফ্লুইড ডিসপ্লেস হয়েছে নাবিল। ফ্লুইড ডিসপ্লেস না হইলে তো এই যে অবজেক্টটাকে যে পানির ভিতরে নিছি বা ফ্লুইডের ভিতরে নিছি, তখনই তো ফ্লুইডটা ডিসপ্লেস হবে, তাই না? যে ফ্লুইডের লেভেল মনে করো আগে নিচে ছিল, দেন আমরা ওই অবজেক্টটাকে দিলে পরে ফ্লুইডের লেভেলটা একটু উপরে উঠবে, যে ফ্লুইডটা ডিসপ্লেস হবে। বুঝতে পারছো নাবিল? আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে মেইন যে জিনিসটা বলতেছি, যে মনে করো এই ফ্লুইড 1 এর ডেনসিটি আমি ধরতেছি ρ1 আর এই ফ্লুইডের ডেনসিটি আমি ধরতেছি ρ2। ব্যাপারটা খেয়াল করো, আমাদের মেইনলি কম্পারিজনের ব্যাপারটা কি হবে। এইখানে upthrust is equal to weight, এইখানেও upthrust is equal to weight, there's no difference about that. In order to float, upthrust আর কি করা লাগবে,
ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে, বোথ দা ফ্লুইডস আর বিং এবল টু মেক দা অবজেক্ট ফ্লোট। তো দুইটা ফ্লুইডই কি করতে পারতেছে, অবজেক্টটাকে ফ্লোট করাইতে পারতেছে, এখানে কোনো প্রবলেম নাই। এখন আপথ্রাস্টটা কি, ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। এখানের মধ্যেও ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। এখন জি তো দোনোটাতে সমান সমান, দেয়ারস নো প্রবলেম। এখন দেখো আমরা ভলিউমটাকে খেয়াল করে ইফাস যে কাজটা করছে বুদ্ধি করে, সে কি করছে, সে দেখছে যে কোন ফ্লুইডে বেশি ভলিউম ডিসপ্লেস হয়েছে আর কোন ফ্লুইডে কম ভলিউম ডিসপ্লেস হয়েছে। এটা আমাকে এখন সিয়াম বলো তো, কোন ফ্লুইডে বেশিটুকু ফ্লুইড ডিসপ্লেস হয়েছে? 1A। 1 এ বেশি নিচে নামছে, এই যে 1 এ এতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হয়েছে, আর 2 তে মাত্র এতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হয়েছে। সো তাহলে FD1 is greater আর FD2 is lower। FD2 হলো কম আর FD1 হলো বেশি, কিন্তু দুইটাই তো আমাদের সমান সমান, তাই না? যে ইভেন্চুয়ালি তো আপথ্রাস্টের ভ্যালুটা ফিক্সড। সো তাহলে যে কম ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করছে তার ডেনসিটিটা কি হইতে হবে? the density must be higher। যে ডেনসিটি বেশি দেখেই কি হইছে, ডেনসিটি বেশি দেখেই অল্প একটু ফ্লুইড ডিসপ্লেস করাতেই কি করে ফেলতে পারছে, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করে ফেলতে পারছে। কিন্তু ফ্লুইডের ডেনসিটি যদি কম হয় তখন কি হবে, ফ্লুইডের ডেনসিটি কম হইলে অনেক বেশি বেশি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করার পর দেন সে কি করতে পারবে, অবজেক্টের ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে। ব্যাপারটাকে বুঝাইতে পারছি কি বললাম? যে এখানের মধ্যে মেইন কাজটা কি, যে if the density of fluid if the density of fluid is less, a greater volume of the fluid must be displaced, a greater volume of the fluid must be displaced in order to produce or provide the same upthrust। ঠিক আছে, যে তোমার দুইটা ফ্লুইড আছে, এখন চিন্তা করো দুইটা ফ্লুইড আছে তোমার কাছে, একটা ফ্লুইডের ডেনসিটি বেশি আর একটা ফ্লুইডের ডেনসিটি কম। তো যার ডেনসিটি বেশি তার কি হইতে হবে, তার অল্প একটু ভলিউম ডিসপ্লেস হইলেই ইট উইল বি এবল টু ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। কিন্তু যার ডেনসিটি কম তার কি করা লাগবে, ডেনসিটি কম দেখে ওটাকে কম্পেনসেট করা লাগবে কি দিয়ে, বেশি বেশি ভলিউম দিয়ে। যত বেশি ডিসপ্লেস হবে তত বেশি আপথ্রাস্ট, ঠিক আছে সাজিদ, এটা ঠিক আছে, কিন্তু তোমার ডেনসিটির ব্যাপারটাও তো মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা এই মিটিংটা আর 1 মিনিটের কম আছে টাইম, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে বলতেছি, ঠিক আছে সাজিদ? তো নেক্সট টাই জয়েন করে ফেলো। আচ্ছা, সো মোর অর লেস অনেকজন জয়েন করে ফেলছো তোমরা। তো এখন আমরা এখানের মধ্যে কন্টিনিউ করি, যেটা সাজিদের কোশ্চেন ছিল। সাজিদ আসছে? হ্যাঁ আসছে। তো এখন সাজিদের যে কোশ্চেনটা ছিল, ও বলতেছে আচ্ছা আমি তো মাত্র পড়লাম যত বেশি ভলিউম ডিসপ্লেস হবে তত বেশি আপথ্রাস্ট, এই কনসেপ্টে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা কখন, যখন নাকি দুইটা ফ্লুইডের ডেনসিটি সেম থাকবে। হ্যাঁ, দুইজনের ডেনসিটি সেম, তো এখন তুমি যত ফ্লুইড ডিসপ্লেস করবা তত বেশি আপথ্রাস্ট। কিন্তু আমি এখন কম্পেয়ার করতেছি কি, আমি এখন কম্পেয়ার করতেছি যে দুইটা অবজেক্ট, দুইটা ফ্লুইড সেম আপথ্রাস্ট অ্যাপ্লাই করবে। হ্যাঁ, দুইটা ফ্লুইড কি করবে, সেম আপথ্রাস্ট অ্যাপ্লাই করবে। তুমি যেটার কথা বলতেছো দেখো সাজিদ, তুমি যেটার কথা বলতেছো এটা হলো এটা, আপথ্রাস্ট ইকুয়ালস টু ρ1 u1 ইজ ইকুয়াল টু এইটা, আর মনে করো u2 ইজ ইকুয়াল টু এইটা, সরি 2 v2 g। তো এখন দুইটা ফ্লুইড যদি সেম থাকে তো ডেনসিটি হলো কনস্ট্যান্ট,
তো এখন তুমি যত ফ্লুইড ডিসপ্লেস করবা তত আপথ্রাস্ট বেশি, যত কম ফ্লুইড ডিসপ্লেস করবা তত আপথ্রাস্ট কম। ব্যাপারটা হলো এরকম, তোমার কে চেঞ্জ হইতেছে, কে কনস্ট্যান্ট আছে, এই ব্যাপারটা ওই যে আমরা ও লেভেলসে থাকতে সময় পড়তাম না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড কন্ট্রোলড ভেরিয়েবল, এই ব্যাপারগুলো দেখতে হবে যে তুমি যেই কনসেপ্টের কথাটা বলছো এটা কখন, যখন নাকি ডেনসিটি হবে ফিক্সড, মানে when density is the controlled variable, তখন আমরা যত ভলিউম বেশি ডিসপ্লেস করব তত আপথ্রাস্টের ভ্যালু বেশি হবে, আমরা ভলিউম যত কম ডিসপ্লেস করব তত আপথ্রাস্টের ভ্যালু কমবে। কখন এটা? যখন ডেনসিটি ফিক্সড। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম সাজিদ? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এইটা গেল তোমার কনসেপ্টটা। আমি এখানের মধ্যে যেটা বলতেছি, আমি বলতেছি এইটা যখন ডেনসিটি Rho is লেস equal আর কি। to rho 1 v1 g আর u is equal to rho 2 v2 g। তো এখন u হলো দোনো জায়গায় সেম, যে ইভেন্চুয়ালি আমার সেম ওয়েটের অবজেক্টটাকে, এই যে আমার এই যে গ্রিন কালার দিয়ে যে অবজেক্ট আঁকলাম না, এই অবজেক্টের ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে। and in both the fluids the object is floating. So what does that mean? If in both the fluids if the object is floating, then কি হবে? The values of upthrust must be equal, because আপথ্রাস্টটা যখন ওয়েটকে ব্যালেন্স করবে তখনই তো অবজেক্টটা ফ্লোট করতে পারবে নাকি সাজিদ? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ইন দিস কেস কি হবে, আমি যেটা নিয়ে বলতেছি এটা হলো আপথ্রাস্ট হলো কনস্ট্যান্ট, অর আপথ্রাস্ট ইজ দ্য কন্ট্রোল ভেরিয়েবল। ওকে, আপথ্রাস্ট ইজ কনস্ট্যান্ট, জি তো সারা জীবনই কনস্ট্যান্ট। এখন ডেনসিটি আর ভলিউমের সাথে রিলেশনশিপ কি? ডেনসিটি বেশি হলে ভলিউম কম হবে, ডেনসিটি কম হলে ভলিউম বেশি হবে। বুঝতে পারছো? অলওয়েজ এরকম ইকুয়েশন লিখে তুমি দেখবা এইটা কনস্ট্যান্ট আছে, তো এখন কাকে বাড়াইলে কে বাড়বে বা কাকে বাড়াইলে কে কমবে এমন ভাবে কম্পেয়ার করবা। বুঝতে পারছো? যে ও লেভেলসেও কিন্তু তোমাদের এরকম কয়টা কনসেপ্টে অনেক জনের সমস্যা আছে, আমি জানি যে তোমরা যে পরীক্ষা দাও নাই, তো তোমাদের অনেক জনেরই এই কনসেপ্টের প্রবলেমটা থেকে যায়, যে আমি যখন নাকি বলি v is equal to IR and R যখন কনস্ট্যান্ট, তখন ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। তো আমরা এখানের মধ্যে ওহমস ল এর ওখানের মধ্যে পড়ে আসছিলাম যে দ্য গ্রেটার দ্য পটেনশিয়াল ডিফারেন্স দ্য গ্রেটার উইল বি দ্য কারেন্ট। কিন্তু আবার ট্রান্সফরমারের কনসেপ্ট যখন পড়তে যাই তখন কি বলি, যে যেই কয়েলে ভোল্টেজ বেশি ওই কয়েলে কারেন্ট কম, যেই কয়েলে ভোল্টেজ কম ওই কয়েলে কারেন্ট বেশি। তখনই যায় মাথাটা খারাপ হয়, আরে এটা কি হইলো, ভোল্টেজ বাড়লে না কারেন্ট বাড়ে, তো তাহলে পরে এখানে ভোল্টেজ বাড়লে কারেন্ট কেন কমতেছে? বিকজ তোমার সিনারিওটা এখানে পুরাই আলাদা, বিকজ এখানে পাওয়ার হলো কনস্ট্যান্ট। ওকে, বিকজ এখানের মধ্যে কি পাওয়ার হলো কনস্ট্যান্ট, সো তাহলে এখন কারেন্ট বাড়লে সাথে ভোল্টেজ বাড়লে যদি কারেন্টও বাড়ে, তো তখন কি হবে? তাদের প্রোডাক্ট মিলে বা তাদের মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা মিলে কি পি এর সমান হইতে পারবে, নাকি পি এর থেকে আরো বড় হয়ে যাবে? তো তাহলে ইন অর্ডার টু কিপ পাওয়ার কনস্ট্যান্ট, তো তখন কারেন্ট বাড়লে ভোল্টেজ কমবে বা ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে, এরকম। বুঝতে পারছো? তো তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তেও পারে, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমতেও পারে। ব্যাপারটা দেখতে হবে কোন সিচুয়েশন নিয়ে তুমি ডিল করতেছো। সবাইকে কি ব্যাপারটা বুঝাইতে পারছে? এটা কিন্তু শুধু সাজিদের জন্য না, এখানের মধ্যে সবার জন্যই সেম জিনিস, যে তোমার কেস বাই কেস সবগুলা জিনিস সলভ করা লাগবে। তুমি জাস্ট সিম্পলি একটা মুখস্থ একটা ওয়ে কখনো ইউজ করতে পারবা না। ওকে, যে এটা করলে এটা হয়, তোমার কি দেখতে হবে কোন সিনারিওতে এই জিনিসটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ আর ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স, তাদের মধ্যে রিলেশনশিপটা পুরাই আলাদা। তো তাহলে একসাথে গোলায় ফেললে পরে হবে না। এই কারেন্ট ভোল্টেজ এগুলার মধ্যে আমি জানি যে এখন দেখানোর পর অনেক জনের এরকম মনে পড়ছে যে তোমাদের এমন টাইপের কয়টা কনফিউশন ছিল। ওকে, বাট স্টিল যদি কনফিউশন গুলা দূর না হয় দেন তাহলে তোমাদেরকে যেটা বললাম প্র্যাকটিসটা কি, ইউ উইল হ্যাভ টু রাইট ডাউন দ্য ফর্মুলা, দেন ইউ উইল সি তোমার সিচুয়েশনের মধ্যে কে কনস্ট্যান্ট আছে, তো তাহলে তাকে কনস্ট্যান্ট রেখে দিলা, এরপর দেখবা কাকে বাড়াইলে কে কমবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে কি বললাম? তো এই জিনিসটা এখন মুছে দেই, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম ওখানে ব্যাক আসি।
আচ্ছা, সো যেই ব্যাপারটা বলতেছিলাম যে if the density of the fluid is less, a greater volume of the fluid must be displaced in order to produce the same upthrust. তো এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে সেম আপথ্রাস্ট অ্যাপ্লাই করবে দুইটা ডিফারেন্ট ডেনসিটির ফ্লুইড। কি বলছি? সেম আপথ্রাস্ট অ্যাপ্লাই করবে দুইটা ডিফারেন্ট ডেনসিটির ফ্লুইড। সো যার ডেনসিটি বেশি হবে তার অল্প একটু ভলিউম ডিসপ্লেস করলে কি হয়ে যাবে? ইট উইল বি এবল টু ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, ওকে, অর ইট উইল বি এবল টু এক্সার্ট দ্য সেম অ্যামাউন্ট অফ আপথ্রাস্ট। এন্ড যদি ডেনসিটিটা কম থাকে দেন কি হতে হবে? ডেনসিটি যেহেতু কম, তার বেশি করে ভলিউম ডিসপ্লেস করে কম্পেনসেট করা লাগবে। সিয়াম, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ। অলরাইট, কারো তো কোনো কনফিউশন নাই নাকি? রিক্তি বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তো এখন আমরা তাহলে স্টুডেন্ট বুকের ওখানের মধ্যে যাই যে আমরা হাইড্রোমিটারের কনসেপ্টটা দেখবো। হাইড্রোমিটার বেসিক্যালি কি? হাইড্রোমিটার ইজ আ ফিক্সড ওয়েট ম্যাস, ঠিক আছে? ফিক্সড ওয়েটের একটা ম্যাস। এখন এই হাইড্রোমিটারকে আমরা ডিফারেন্ট ফ্লুইডের মধ্যে যেই ফ্লুইডের ডেনসিটি বের করতে চাই ওই ফ্লুইডের মধ্যে এরকম ছেড়ে দিব। ওকে, কি করব? যেই ফ্লুইডের ডেনসিটি বের করতে চাই ওই ফ্লুইডের মধ্যে এরকম ছেড়ে দিব। তো তখন ওখানের মধ্যে তার গায়ের মধ্যে ডেনসিটির রিডিং লেখা আছে, ওখানে থেকে আমরা ডেনসিটির ভ্যালু বের করে ফেলতে পারবো। আমরা কিন্তু নিজেরাও চাইলে একটা হাইড্রোমিটার বানাইতে পারি। আমার ল্যাবের মধ্যে অনেকগুলো হাইড্রোমিটার কিনে রাখছে আলাদা। এখন তো তোমরা ল্যাবেও যাইতে পারবা না, কিছু করতে পারবা না। তো এর জন্য অনেকগুলি ব্যাপার সামনাসামনি দেখাইলে সাথে তখন বুঝে যাইতা। সো এখানের মধ্যে ব্যাপারটা কি করতেছি দেখো, আমি কি বললাম? ইউ ক্যান yourself produce a hydrometer. how? এখানের মধ্যে দেখো ব্যাপারটা হলো এরকম। ব্যাপারটা কি? তোমাদেরকে রিঅ্যাকশন টাইমের একটা স্কেল বানানো শিখাইছি না নাবিল? মনে আছে? আমরা তো এই এক্সপেরিমেন্টটা ও লেভেলসে থাকতেও করছিলাম, দেন এ লেভেলসে এসেও কোশ্চেনটা পাইছি যে একটা স্কেল কি করবা? একজন উপর থেকে ধরে রাখবা, একজন নিচে থেকে এরকম হাতটা প্লেস করে রাখবা। দেন উপর থেকে মানুষটা ছেড়ে দেওয়ার পর দেন কোন জায়গায় যায় ধরতেছে ওই পয়েন্টটা নিয়ে যে এতটুকু হাইট ফল করার পর সে এটাকে ক্যাচ করছে। তো তাহলে যতক্ষণ ধরে ক্যাচ করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত স্কেলটা কি করছে? ফ্রিলি ফল করছে। সো ফ্রিলি ফল করলে কতটুকু টাইম পর এই ডিসটেন্স কভার হয় ওই টাইমের ভ্যালুগুলা দিয়ে দিয়ে আমরা কি করতে পারি? উই ক্যান প্রডিউস অর উই ক্যান ক্রিয়েট আ স্কেল অফ রিঅ্যাকশন টাইম, যে আমরা ডিসটেন্স গুলাকে রিপ্লেস করে এখানে টাইমের ভ্যালুগুলো ইনকর্পোরেট করে দিতে পারি। মনে আছে আমাদের একটা কোশ্চেনও তো ছিল, একটা ছিল আমাদের 44.1 সেন্টিমিটার, আর একটা যেন সামথিং কি যেন ছিল 4 পয়েন্ট সামথিং, একটা হলো যে 0.1 সেকেন্ড পরে ধরছে, আর একটা হলো 0.2 সেকেন্ড আর 0.3 সেকেন্ড পরে ধরছে। সো তাহলে টাইম ডিসটেন্স গুলাকে আমরা টাইম দিয়ে এরকম রিপ্লেস করে দিতে পারি। সো এটা এইভাবে আমাদের কি হয়ে গেল? এরকম একটা সিম্পল একটা মিটার রুল কিসে কনভার্ট করতে পারতেছি? উই আর কনভার্টিং দ্য মিটার রুল ইনটু আ রিঅ্যাকশন টাইম স্কেল। এখন যেটা বললাম যে হাইড্রোমিটারকে দিয়ে আমরা ডেনসিটি মাপতে পারি ডিরেক্টলি। হাউ ক্যান উই ডু দ্যাট? এই ব্যাপারটা দেখো চিন্তা করে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করা যায়। কি করা যায়? লেটস সি। পাশাপাশি আমি কতগুলা কন্টেইনার রাখি আর তাদের মধ্যে কতটুকু ডেপথ পর্যন্ত গেছে আর সিঙ্ক করছে ওই জিনিসটা দেখি। সো দিস ইজ আ কন্টেইনার, দিস ইজ আ কন্টেইনার, আরেকটা কন্টেইনার, আরেকটা কন্টেইনার। আচ্ছা, তো এখন এইগুলাতে এরকম ওয়াটার আছে, ডিফারেন্ট ডেনসিটির ওয়াটার বা ডিফারেন্ট ফ্লুইড, একটাতে ওয়াটার, একটাতে অয়েল, একটাতে টার অর গ্লিসারিন। তো তুমি ডিফারেন্ট ফ্লুইড তুমি এরকম নিলা। এখন তোমার অবজেক্টটা একটাতে এখানে আছে, একটাতে এখানে আছে, একটাতে এখানে আছে, একটাতে এখানে আছে। এখন তুমি যেই অবজেক্টটাকে এটার ভিতরে নিলা, ঠিক আছে, তুমি যেই অবজেক্টটাকে ফ্লোট করাইতেছো অবজেক্টটা কি চেঞ্জ হইতেছে? অবজেক্ট তো অলওয়েজ হোয়াট? The object is always a hydrometer, or
the weight of the object is always fixed. ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি লাবিবা? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে weight of the object is always fixed, which means the upthrust the object will experience in order to float must be the same. যে ফ্লোট করতে সময় তো ওয়েটটাকে ব্যালেন্স হইতেই হবে, কতটুকু নিচে নেমে ব্যালেন্স হলো কতটুকু উপরে থাকতে ব্যালেন্স হলো দ্যাট ডাজন্ট ম্যাটার, the value of upthrust must balance the weight in order for the object to float. সো তাহলে অলওয়েজ এই ব্যাপারটা। তো আমরা হাইড্রোমিটারে ম্যাস তো অলরেডি জানি, সো তাহলে হাইড্রোমিটারে ওয়েট বের করতে পারবো, and the weight of the hydrometer must be equal to what? The weight of the hydrometer must be equal to density of the fluid into volume of fluid displaced into g. এটা হলো আমি f1 দেই, ঠিক আছে? এটা হলো fluid 1, fluid 2, fluid 3, fluid 4. এখন দেখো যদি আমরা এখানে একটু অ্যাপ্রক্সিমেশন করতেছি যে কি the cross sectional area of the hydrometer, the cross sectional area of the hydrometer is fixed, right? Cross sectional area টা হলো fixed, so তাহলে যত ডেপথে যাবে ভলিউমের ভ্যালু তত বেশি, যত কম ডেপথে যাবে তত ভলিউমের ভ্যালু কম, যত কম ডেপথে যাবে ভলিউমের ভ্যালু কম, যত বেশি ডেপথে যাবে ভলিউমের ভ্যালু তত বেশি, বিকজ ক্রস সেকশনাল এরিয়া হলো ফিক্সড। অর ক্রস সেকশনাল এরিয়া আমরা কি করতে পারবো? মাপতে পারবো, মেজার করতে পারবো। সো উই ক্যান ডু সামথিং ইন্টারেস্টিং, যে আরেকটা লাইন এক্সট্রা লিখে নেই, দাঁড়াও। এখানের মধ্যে mg is equal to density of the fluid into cross sectional area into depth, এখানের মধ্যে এটা d1, এটা হলো d2, এটা হলো d3, এটা হলো d4। ডেপথ কতটুকু নিচে নামতেছে সিঙ্ক করে কতটুকু নিচে নামলো ওইটা, তো d1 into g। এখন এখানের মধ্যে রো f1 এটা বের করতে পারবো mg by a d1 g। in the same way এখানের জন্য আমাদের আরেকটা ডেনসিটি আসবে, that will be the weight of the object is fixed, so তাহলে mg, cross sectional area is fixed a, just depth টা হলো ডিফারেন্ট। এখানের জন্য সেম, rho f3 is equal to weight of the object holo fixed because same object use করতেছি, cross sectional area into d2 কি বলে d3 into g, সেম এখানের জন্য f rho f4 mg by a into d3 into g, সরি d3 না d4। এখন দেখো আমরা এখানের মধ্যে কি করলাম, এই ডিফারেন্ট ডেপথে, ঠিক আছে, যে কতটুকু ডেপথ নিচে নামলে ডেনসিটির রিডিং কত আসে, এই রিডিং গুলো আমরা বের করতেছি। যে উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে এখানে হলো f রো f1 এর ভ্যালুটা আমরা ডিটারমাইন করলাম। সো আমরা হাইড্রোমিটারের এরকম গায়ে একটা মার্কিং লিখে দিলাম যে এতটুকু ডেপথ নিচে যাওয়া মানে ডেনসিটি হলো এত, দেন রো f2 যে এতটুকু ডেপথ নিচে গেলে পরে ডেনসিটি হলো এত, দেন রো f3 যে এতটুকু ডেপথ নিচে গেলে পরে ডেনসিটি অফ দা ফ্লুইড হলো এত, দেন এইটা এতটুকু ডেপথ নিচে গেলে পরে দা ডেনসিটি অফ দা অবজেক্ট ইজ দ্যাট। সো এইভাবে করে আমরা কি করতে পারি, ডিফারেন্ট নোন ফ্লুইডের ডেনসিটি দিয়ে আমরা দেখব যে এই ফ্লুইডের মধ্যে কতটুকু নিচে নামলো, এই ফ্লুইডের মধ্যে কতটুকু নিচে নামলো। সো এইভাবে করে দেখে আমরা কি করতে পারবো, পুরো হাইড্রোমিটারের মধ্যে মার্কিং দিয়ে ভরায় ফেলতে পারবো না, যে এতটুকু ডেপথ নামা মানে ফ্লুইডের ডেনসিটি হলো এইটা, এতটুকু ডেপথ নামা মানে হলো ফ্লুইডের ডেনসিটি এইটা। প্রিন্সিপালটা কি সবাই বুঝতে পারছো যে আমরা এখানের মধ্যে বেসিক্যালি কি করব? জাবের? হ্যাঁ স্যার বুঝছি। সো তাহলে এই ব্যাপারটা যদি বোঝা হয়ে যায়, দেন ফাইনালি হোয়াট উই উইল হ্যাভ, ফাইনালি উই উইল হ্যাভ আ মিটার সামথিং লাইক দিস, যে তার গায়ের মধ্যে এরকম মার্কিং দেওয়া আছে, এন্ড দিস মার্কিংস আর অল ভ্যালুজ অফ ডেনসিটি, তাই না? দিস মার্কিংস আর অল ভ্যালুজ অফ ডেনসিটি। তো তাহলে এই যে আমরা কোন একটা ফ্লুইডের মধ্যে হাইড্রোমিটারটাকে নিলাম, তো এখন এই যে আমাদের এই মার্কিং বরাবর যে ডেনসিটির ভ্যালুটা লেখা, তো তখন ফ্লুইডের ডেনসিটির ভ্যালুটা কি হবে, এটা হবে। কনসেপ্টটা সবাই বুঝছো? রিক্তি কি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। সো তাহলে
এইটা হলো আমাদের বেসিক্যালি হাইড্রোমিটারের কনসেপ্ট। যে হাইড্রোমিটার কি, হাইড্রোমিটার হলো এরকম গ্রাজুয়েটেড একটা সিলিন্ডার। সিলিন্ডার না, এটা শেপটা একটু অন্যরকম, যে এটা এমন মাঝখান দিয়ে একটু মোটা, দেন আবার এরকম নিচে দিয়ে এমন চিকন হয়ে যায়। শেপটা একটু উইয়ার্ড, কিন্তু ইভেন্চুয়ালি তার এমন ভাবে ক্যালকুলেশন করে কি করা হয়েছে, এরকম একটা সিমিলার সর্ট অফ ক্যালকুলেশন করেই দে ডিড দ্য ক্যালিব্রেশন, যে সাইডে গ্রাজুয়েশন গুলি দেওয়া আছে, এত ডেনসিটি এরকম রিডিং দেওয়া। সো তুমি যে কোন একটা ফ্লুইডের মধ্যে ওটাকে ছেড়ে দিলে সে কি করবে, এরকম ফ্লোট করলো, ফ্লোট করে যত মার্কিং এর ওখানে সে ফ্লোট করতেছে ওই মার্কিং এর রিডিংটা নিয়ে নিলে পরে কি পেয়ে যাইতেছো, যেই ফ্লুইডে তুমি তাকে ছেড়ে দিছো ওই ফ্লুইডের ডেনসিটি পেয়ে যাইতেছো, তাই না? তো তাহলে এইটা হলো আমাদের বেসিক কনসেপ্ট হাউ আ হাইড্রোমিটার ওয়ার্কস। সো এই যে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম মদ কিভাবে করে তারা মদের ডেনসিটি মাপে, বা কত পার্সেন্ট অ্যালকোহল আছে এটা কিভাবে মাপে। তো এখানের মধ্যে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, তো তার মানে বাকি পার্সেন্ট কি, পানি, ওয়াটার। তো তাহলে তারা কি করছে, তারা এমন ভাবে ডিফারেন্ট মিক্সচার অফ ওয়াইন অর অ্যালকোহল এন্ড ওয়াটার করছে। দেন এটা আমাকে অ্যানসারটা দিবা কে, এটার অ্যানসারটা দিবা সাইমা। হ্যাঁ সাইমা, এটার অ্যানসার দাও। একটা মিক্সচারে এরকম আর একটা মিক্সচারে এরকম, কোনটাতে অ্যালকোহল কন্টেন্ট বেশি, কোনটাতে অ্যালকোহল কন্টেন্ট কম, আর পার্সেন্টেজ বেশি পার্সেন্টেজ কম? পরেরটাতে পরেরটাতে কি অ্যালকোহল বেশি নাকি কম? বেশি। পরেরটাতে অ্যালকোহল বেশি। হ্যাঁ। অ্যালকোহলের ডেনসিটি ওয়াটারের থেকে বেশি হয় নাকি কম হয়? বেশি না? অ্যালকোহলের ডেনসিটি ওয়াটারের থেকে বেশি হয়। কত হয় দেখো তো, গুগল করো তো। হ্যাঁ ইফাস যাইতে পারো তুমি, সমস্যা নাই, তুমি পরে এই পার্টটুকু ভিডিও দেখে নিও। গুগল করো তো, দেখো তো অ্যালকোহলের ডেনসিটি কত হয়। আচ্ছা না, কম কম কম। কম। তো তাহলে তোমার অ্যানসারটা কি ঠিক হয়েছে নাকি উল্টা? উল্টা। তুমি যেটা চিন্তা করে অ্যানসার দিছো ওইটা ঠিক আছে, যে তুমি চিন্তা করছো যে অ্যালকোহলের ডেনসিটি বেশি, সো অ্যালকোহল বেশি থাকলে পরে কম ডেপথে যেয়ে ফ্লোট করা শুরু করবে। তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তুমি জানতাই না যে আসলে ডেনসিটি অফ অ্যালকোহল ইজ লেস দ্যান দ্যাট অফ ওয়াটার। তো তাহলে এখন তো বুঝে গেছো যে অ্যালকোহল কন্টেন্ট যেখানে বেশি ওখানে ওভারঅল ডেনসিটি অফ দা ফ্লুইড উইল বি লেস, তাই না সাইমা? জি ভাইয়া। তো তাহলে জি অ্যালকোহল ভাইয়া। যেখানে বেশি ওখানে ওভারঅল ডেনসিটি অফ দা ফ্লুইড উইল বি লেস। তো তাহলে ডেনসিটি যদি কম হয়, তো তাহলে সেম ওয়েটের অবজেক্টকে ব্যালেন্স করার জন্য বা আপথ্রাস্ট এক্সার্ট করার জন্য ইট উইল হ্যাভ টু ডিসপ্লেস আ গ্রেটার ভলিউম অফ লিকুইড অর ফ্লুইড। আর যেখানে অ্যালকোহল কন্টেন্ট কম ওখানের মধ্যে কি হবে, অ্যালকোহল কন্টেন্ট কম হইলে পরে ওয়াটারের কন্টেন্ট বেশি, তো তার মানে ওভারঅল ডেনসিটি বেশি। তো ডেনসিটি বেশি হইলে অল্প একটু লিকুইড ডিসপ্লেস করলে কি হয়ে যাবে, তার ওয়েটটা আপথ্রাস্ট দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বললাম? এই জিনিসটা আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে দেখবো, দেন তাহলে আরো ভালো মতো বুঝে যাব। হ্যাঁ লেটস সি the hydrometer. What is happening over here? The idea of floating at different depths is the principle behind the hydrometer. যে different depth এ একটা অবজেক্ট যে ফ্লোট করবে ওইটা। An instrument used to determine the density of a fluid. So hydrometer ইউজ করে কি করা হয়, ফ্লুইডের ডেনসিটি মাপা হয়। What happens? The device has a constant weight, যেটা দিয়ে আমরা শুরু করছি আমাদের এক্সপ্লেনেশন, নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি অলরেডি। So অবজেক্টের ওয়েট হলো কনস্ট্যান্ট, সো ইট উইল সিঙ্ক লোয়ার ইন ফ্লুইডস অফ লেসার ডেনসিটি। যে ডেনসিটি যদি কম হয় তো তাহলে বেশি ডেপথে যাবে। ওকে, সিঙ্ক লোয়ার মানে বেশি সিঙ্ক করবে আর কি। তো ডেনসিটি কম হইলে বেশি সিঙ্ক করবে মানে সিঙ্ক লোয়ার। তো বলতেছে কি, দিস ইজ বিকজ গ্রেটার ভলিউম অফ লেস ডেন্স ফ্লুইড মাস্ট বি ডিসপ্লেসড টু ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য হাইড্রোমিটার। এই যে এটা আমরা কিন্তু এই লজিকটা লিখে রাখছিলাম। সাজিদ দেখছো যে এই জিনিসটা,
যে লেস ডেন্স ফ্লুইড হইলে পরে তাকে কি করতে হবে, বেশি করে ডিসপ্লেস করতে হবে, তাহলে যেন কি করতে পারে, তার ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে আপথ্রাস্ট। ওকে, সেই জিনিসটা। এখন এই যে বলতেছে কি, স্কেল মার্কিংস অন দ্য ন্যারো স্টেম অফ দ্য হাইড্রোমিটার ইন্ডিকেট দ্য ডেনসিটি অফ লিকুইড, যেটা বললাম যে কিভাবে করে তারা গ্রাজুয়েশনটা পাইছে, ওই প্রসিডিওর তো তোমাদেরকে বলছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ওরকম নন ফ্লুইডের ডেনসিটির মধ্যে তাদেরকে চুবায় চুবায় তারা কি করছে, দে ডিটারমাইন দ্য ডেনসিটিস। ওকে, এখন বলতেছে some car batteries use sulfuric acid solution, the density of the solution tells us the charge level of the battery, যে কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে, ওইটা ডেনসিটি ডিপেন্ডেন্ট। তো এখন বলতেছে and should be checked by mechanic when the car is serviced, তো তাহলে মেকানিক কি করে, এরকম হাইড্রোমিটার ওরকম ব্যাটারির মধ্যে চুবাই দিবে বা ছেড়ে দিবে, তো তখন ব্যাটারির ভিতরে কতটুকু ডেপথ পর্যন্ত হাইড্রোমিটারটা সিঙ্ক করতেছে, ওখানে থেকে সে একটা আইডিয়া পাবে যে ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে। এই যে এখানের মধ্যে হাইড্রোমিটার রিডিং ডেনসিটি কম্পেয়ার টু এয়ার 1.255 টু 1.275, স্টেট অফ চার্জ, এখানের মধ্যে কি বলতেছে স্টেট অফ চার্জের ব্যাপারটা, ফর আ পার্টিকুলার কার ব্যাটারি, যে হাইড্রোমিটারের রিডিং যদি এত থেকে এতর মধ্যে আসে 100% চার্জ আছে, হাইড্রোমিটার রিডিং যদি এত থেকে এতর মধ্যে আসে দেন 75% চার্জ। তো কত হাইড্রোমিটার রিডিং থেকে বোঝা যায় যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আপ আছে। ওকে, তো এই ব্যাপারটা এখানের মধ্যে দেওয়া। আগের বইয়ে মদ নিয়ে লেখা ছিল, এই বইয়ে মদের ব্যাপারটা বাদ দিয়ে দিছে, বাট ওই জিনিসটা ব্রিওয়ারদের এটাও ইন্টারেস্টিং। ওকে, ব্রিওয়াররাও এরকম কি করে, এরকম হাইড্রোমিটার ছেড়ে দেয় মদের মধ্যে, দেন তারা দেখে যে তাদের অ্যালকোহল কন্টেন্ট যত পার্সেন্ট তারা চায়, তাদের ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ অ্যালকোহল কন্টেন্ট তারা ফুলফিল করতে পারছে নাকি। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট আপথ্রাস্ট। কারো আপথ্রাস্ট নিয়ে এখন কোনো কনফিউশন আছে? আমরা কিন্তু নতুন একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা টপিক শিখলাম, বাট that will be more clear if we actually solve the questions relating to this. So তাহলে এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি, these will be homework for next class. টিউসডে এর জন্য হোমওয়ার্ক থাকবে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা। এই এস্টিমেট দ্য মাস অফ এয়ার ইন দিস রুম, যে তুমি যে রুমে থাকো ওই রুমের ডাইমেনশন একটা চিন্তা করবা। ওকে, ডাইমেনশনটা চিন্তা করবা, ভলিউম, দেন এয়ারের ডেনসিটি দেওয়া আছে বইয়ের মধ্যে, যে বইয়ের মধ্যে এয়ারের ডেনসিটি দেওয়া, সো ইউ নো দ্য ডেনসিটি অফ এয়ার, এন্ড তোমার রুমের ভলিউমটা তুমি দেখবা, ডাইমেনশন অ্যাপ্রক্সিমেটলি একটা ধরবা যে হাইট হলো এত, উইডথ হলো এত, লেন্থ হলো এত, তো এইভাবে ধরে তুমি তোমার রুমের ভলিউম ইনটু এয়ারের ডেনসিটি করলে কি পাবা, মাস অফ দা এয়ার ইন দা রুম পাবা। আর বাকি জিনিসগুলোও এরকম ইন্টারেস্টিং, এই যে এস্টিমেট ইওর ওন ডেনসিটি, তো তোমার নিজের ডেনসিটি কত এটা বের করতে হলে কি করতে হবে, তোমার ম্যাথ তো তুমি জানো, ম্যাথ জানলা ভালো কথা, এখন তোমার কি করা লাগবে, ইউ নিড টু নো ইওর ভলিউম। তো তাহলে ভলিউমটা তুমি নিজেকে কি কনসিডার করতে পারো, এরকম মোর অর লেস একটা সিলিন্ডার কনসিডার করতে পারো, যে ইউ নো ইওর হাইট, দেন হাইটটা জানলে পরে তখন আমরা উইডথটা ওরকম এক কয়েক, যে নেকের থেকে উপরে এখানের মধ্যে বেশি, দেন আবার নেকের নিচে যায়, শোল্ডারের এই জায়গায় যায় আবার একটু ওয়াইড হয়ে যায়, সো তাহলে ওভারঅল এরকম একটা অ্যাপ্রক্সিমেশন নিব যে এরকম সার্টেন একটা উইডথ থাকে। তো তাহলে এখানে সিলিন্ডারের ডায়ামিটার নিলা, হাইট নিলা, ওই অ্যাপ্রক্সিমেশন বেসিক্যালি, যে ফুরিয়ার ট্রান্সফর্ম, যে ফুরিয়ার কি বলতেছে ধুত্তরি থুক্কু, এতদিন ফুরিয়ার করতে করতে মাথার মধ্যে খালি ওইটাই ঘুরে, ফার্মি কোয়েশ্চেন, ঠিক আছে, ফার্মি কোয়েশ্চেন গুলা যে করছিলা না শুরুর দিকে, রুমে তো ফার্নিচার থাকে, ফার্নিচারের ওগুলা বাদ দিবা, যে ধরবা যে পুরো রুমটা হলো এয়ার দিয়ে ফিল আপ করা, বুঝছো সিয়াম? সো এই ফার্মি কোয়েশ্চেন যেরকম এস্টিমেট করে করে করতে হয়, এমন ভাবে এস্টিমেট করে বের করবা, বুঝতে পারছো? ইট ডাজ নট হ্যাভ টু বি এক্স্যাক্টলি অ্যাকুরেট, বিকজ এক্স্যাক্টলি তো বের করা পসিবলই না। এর জন্য কি করবা, এর জন্য অ্যাপ্রক্সিমেশন করে যতটুকু আসে, না এই আপথ্রাস্টটা আমাদের শিপ ফ্লোটিং রিলেটেড, ঠিক আছে, দেন কোন অবজেক্ট কখন এরকম ফ্লোট করবে না করবে এইসব জিনিস নিয়ে, দেন আমরা আরো পরের টপিক গুলার মধ্যে আসবো, ওগুলোর সাথেও রিলেটেড থাকবে, বুঝছো অনেক। সো এগুলো অনেক 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 কাজ আছে, আপথ্রাস্ট শুধু এই মদের ডেনসিটি মাপার জন্য না। ওকে, সো এগুলা নিয়ে অনেকগুলা কাজ আছে, আমরা ওগুলা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন যখন নাকি দেখবো তখন বুঝতে পারবো যে এগুলার অ্যাপ্লিকেশন আসলে কত কত জায়গায়।
আচ্ছা, ওয়াইনের পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করে ম্যানুফ্যাকচারাররা ফ্রম রিডিং অবটেইন ফ্রম দা হাইড্রোমিটার? এই যে তারা এই যে যেরকম হাইড্রোমিটারের রিডিংটা যেটা পাইলো, হাইড্রোমিটারের রিডিং একটা আসছে, হ্যাঁ শুভাশিস, হাইড্রোমিটারের রিডিং তারা পাইলো মনে করো সামথিং লাইক কত 0.92 কেজি পার মিটার কিউব। তো এখন 0.92 কেজি পার মিটার কিউব তোমার টোটাল ভলিউম অফ দা ফ্লুইড তুমি জানো, টোটাল ভলিউম অফ ফ্লুইড হলে এত এন্ড ফ্লুইডের ডেনসিটি হলে এত আসছে। তো তাহলে এই ফ্লুইডের মধ্যে কত পার্সেন্ট ওয়াটার এন্ড কত পার্সেন্ট অ্যালকোহল হইলে এই ডেনসিটিটা বানাইতে পারে, তো ওইভাবে করে তারা ক্যালকুলেট করে যে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, এত পার্সেন্ট ওয়াটার আছে। বুঝছো শুভাশিস? ও আচ্ছা, এখানে ভাই যে পার্সেন্টেজে কনভার্সনটা ওরা কিভাবে করে এটা মানে ভালো বুঝি নাই পার্টটা, মানে কনভার্সনটা কিভাবে করে? পার্সেন্টেজের কনভার্সনটা এখানের মধ্যে দেখো তোমার কাজটা কি। তোমার মনে করো যে ওভারঅল হাইড্রোমিটারের থেকে তোমার ডেনসিটির রিডিং আসছে এইটা, ওকে, হাইড্রোমিটারের থেকে তোমার ওভারঅল ডেনসিটির রিডিং আসছে এইটা। এখন তুমি ইউ নো দ্য ইন্ডিভিজুয়াল ডেনসিটি অফ অ্যালকোহল, ইউ নো দ্য ইন্ডিভিজুয়াল ডেনসিটি অফ ওয়াটার, ওকে। তুমি টোটাল ভলিউম জানো, টোটাল ডেনসিটি জানো, এখন ডেনসিটি অফ অ্যালকোহল হলে এত, ডেনসিটি অফ ওয়াটার হলে এত। তো এখন কত পার্সেন্ট অফ দা ভলিউম অফ দা টোটাল ফ্লুইড ওয়াটার হইলে তোমার এই কি বলে এই ডেনসিটিটা ক্রিয়েট করতে পারে? যে ওয়াটারের ডেনসিটি তো 1, ওয়াটারের ডেনসিটি হলো 1 কেজি পার মিটার কিউব আর অ্যালকোহলের হলো 0.83 সামথিং। তো তাহলে এখানের মধ্যে কত প্রপোর্শনে থাকলে পরে এই ওভারঅল ডেনসিটি 0.92 কেজি পার মিটার কিউব করতে পারবে, এই জিনিসটা তারা ক্যালকুলেট করে, বুঝছো, রেশিও দিয়ে। ও আচ্ছা, এটাকে পরে পার্সেন্টেজে নিয়ে নেয়। হ্যাঁ, এই ও ঠিক বুঝতে আছে। পারছি। তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। তোমাদের নেক্সট ক্লাসে যে হোমওয়ার্কটা চেক পয়েন্ট কোশ্চেনের এগুলা, ওকে। তো আমি অলরেডি দুইটা এস্টিমেটের কোশ্চেন গুলার হিন্ট দিয়ে দিয়েছি, সো ওগুলা নিজেরাই পারবা। আর বাকি কোশ্চেন গুলো, ক্যালকুলেশনের কোশ্চেন গুলো খুবই ইজি। ঠিক আছে, তো এখন মজা করো সাইমা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।